আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে তোমার যে টেক্সট বইটা আছে আমাদের পপঅপের, সেই পপঅপের বইতে তোমার টরশন নামে একটা চ্যাপ্টার আছে। সেটা হচ্ছে আজকে আমাদের যে চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা। টরশন বলতে বেসিক্যালি আমরা কি বুঝি সেটা যদি চিন্তা করি, দেখো আমাদের একটা বিম যদি আমরা নেই, মনে করো একটা বিম আছে এই ধরনের ক্রস সেকশন। আমরা আসলে সার্কুলার শ্যাফট নিয়ে এই চ্যাপ্টারে কাজ করব বেসিক্যালি, সেজন্য আমি একটা সার্কুলার শ্যাফটই আঁকার চেষ্টা করলাম আর কি। এটা এখানে কানেক্ট করে দাও। Anyway, হ্যাঁ, মনে করো এইটাকে যদি কেউ এইভাবে, আমরা নর্মালি মোমেন্ট যেটা বলি আর কি, একটা পেন্সিল ধরে যদি এইভাবে মোমেন্ট দাও তাহলে এটা বেন্ড করে এইভাবে। কিন্তু এইভাবে না দিয়ে আমরা যেটা করতে পারি, কোনো কোনো কেসে যেটা ঘটতে পারে সেটা হলো যে তোমার লোডটা এমন হতে পারে যে সেটা আসলে মেম্বারের উপরে, মনে করো এটা যদি আমরা অ্যাক্সিস ধরি এইভাবে কাজ করতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তো বেন্ডিং এর সময় যেটা ঘটে সেটা ঘটবে না। সেই ক্ষেত্রে যেটা ঘটবে তোমার, এটা অ্যাক্সিসের অ্যাবাউটে ডিফর্ম করবে। সো যে লাইনটা অরিজিনালি আমরা যদি আবারও আঁকি, সে এটা একটা শ্যাফট, তার আর একটা সেকশন। যে লাইনটা তোমার ছিল অরিজিনালি গায়ের, যদি আমরা একটা লাইন আঁকি এরকম, এই লাইনটা আসলে আর এখানে থাকবে না ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দিস টর্কস। তাহলে কি ঘটবে, এই লাইনটা ডিউ টু রোটেশন সে ঘুরে যাবে, এবং ঘুরে যাওয়ার পরে যেটা ঘটবে, মনে করো যে অরিজিনাল গ্রিন লাইনটা আমরা এঁকেছিলাম সেটা হয়তো এই পয়েন্টটা মুভ করে এখানে আসবে, এবং যেটা হবে এটা একটা স্ট্রেট লাইনের উপরে, সরি এটা হইলো না আমার আঁকাটা, এটা স্ট্রেট লাইনের উপরে মুভ করার ফলে যেটা ঘটবে সেটা হলো যে সে এইভাবে আসবে, এই, ঠিক আছে। তাহলে প্রতিটা আমি যদি দেখি ডিস্টেন্স এরকম লিনিয়ারলি ভ্যারি করতে থাকবে। সো টরশন দিলে একটা শ্যাফটের উপরে বেসিক্যালি এই ধরনের একটা ব্যাপার করবে আর কি। তাহলে আমরা যদি এখন মনে করো আমাদের চ্যাপ্টারে ঢুকি, শুরুতেই তো এত কথাতে আসবে না, আমরা বলে নিলাম যে কি করতে পারে, এন্ড প্রোডাক্ট হিসাবে কি করতে পারে। তাহলে প্রথমে আমরা একটু দেখি যে আসলে কি ঘটবে এখানে, বা আমরা টরশনের ভ্যালু গুলা কিভাবে বের করবো, কোথায় আসে। বেসিক্যালি আমি তোমাদেরকে যেটা বলবো যে আসলে সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে এই কেসগুলা খুব কম, যে টরশন রিলেটেড যেই প্রবলেম গুলা আছে, নাই যে সেটা বলা যাবে না, কিন্তু মেজর ইউজার হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাদের গাড়ি বলো, প্লেন বলো, স্পিড বোট বলো, এটার মধ্যে বহু রোটেটিং শ্যাফট থাকে, এবং রোটেটিং শ্যাফট যখন থাকে আসলে রোটেটিং শ্যাফটটা তো এমনি এমনি দেওয়া হয় না, আসলে অন্য কিছুকে ঘুরানোর জন্য ইউজ করা হয়। তোমরা যদি খুব সহজ এক্সাম্পল যদি দেখো, রিক্সা, ঠিক আছে, রিক্সার মধ্যে কি করা হয়, বা তোমার সাইকেল, যেটা যারা সাইকেল চালিয়েছো, প্যাডেল দিয়ে তুমি আসলে একটা অ্যাক্সিসের অ্যাবাউটে একটা রোটেশন পাও, দেন চেন দিয়ে সেটা, খেয়াল করে দেখো পিছনে একটা অ্যাক্সেল আছে, সেই অ্যাক্সেলকে রোটেট করায় এবং সে বাইরে যে দুইটা চাকা আছে সেগুলাকে রোটেট করায়। সো আসলে টরশন যখন আমরা অ্যাপ্লাই করি, সেটা এক মেম্বার থেকে আরেক মেম্বারকে কোনো একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে সেটা ঘুরানোর জন্য, বা হোয়াট এভার দ্য পারপাস ইজ, সেটা তুমি গাড়ি চালাবা না স্পিড বোট চালাবা সেটাতে কিছু আসে যায় না, না সাইকেল চালাবা, এই ধরনের পারপাস, এবং মেজরিটি অফ দা ইউজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কেন আমরা পড়ি বা টরশন জিনিসটার অস্তিত্ব কেন দেখতে চাই, সেটার উত্তর হলো যে পরবর্তীতে সবাই তো আর পাশ করার পরে অন্য প্রফেশনে চলে যাবো, কেউ বা ভাস্ট মেজরিটি সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করবা। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যখন কাজ করবা, তুমি অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে বিল্ডিং ডিজাইন করবা, বা বিল্ডিং ডিজাইন করার চেক করারও প্রয়োজন হতে পারে। এই বিল্ডিং এ যখন আমরা বিম এবং কলাম ডিজাইন করি, ডিউ টু ভেরিয়াস টাইপস অফ লোডিং, বিমের উপরে টর্শনাল লোড চলে আসে। সেই ক্ষেত্রে বিম যাতে টর্শনে ক্র্যাক না করে যায়, সেটা এনশিওর করার জন্য আমাদের টর্শন জিনিসটা বুঝতে হবে। সো বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে টর্শনের সাথে এইটাই আমাদের সম্পর্ক। বিম কলাম যেগুলা আছে এগুলা সাফিসিয়েন্টলি টর্শনাল রিইনফোর্সমেন্ট আছে কিনা সেটা এনশিওর করবো, এবং সেটার জন্যই আমরা টর্শনের বিভিন্ন ধরনের ক্যালকুলেশন গুলা দেখার চেষ্টা করবো, নাথিং এলস। আপাতত আমরা বইয়ের মতোই থাকি। ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন আমরা থার্ড ইয়ারে শুরু করবো, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে দেখা যাবে এগুলা কি হয়। ফান্ডামেন্টাল জিনিসটা আগে জানা আর মনে করো আমাদের এখানে যেটা আছে সেটা হলো একটা তোমার শ্যাফট আছে।
ঠিক আছে, এই শ্যাফটার তোমার দেখো এই এ বি সি তিনটা পয়েন্টে তিনটা গিয়ার আছে। এখন আমরা শ্যাফটের অ্যাক্সিসটা সেট করলাম এইভাবে, ঠিক আছে। তো এটা আমার সেট করা শ্যাফটের অ্যাক্সিস। এখন দেখো খেয়াল করো, তোমার মোমেন্ট বলবো না, এগুলাকে আমরা বলবো টর্ক, ঠিক আছে। মোমেন্ট কাকে বলি একটু আগে আমরা দেখেছিলাম, একটা মেম্বার যদি এরকম হয় এবং তার উপরে যদি এইভাবে 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 আমরা রোটেটিং বা টুইস্টার অ্যাপ্লাই করি, এটাকে আমরা বলি বেন্ডিং মোমেন্ট। ওয়্যারএজ এটা যদি মেম্বার হয়, সেটার অ্যাক্সিসের অ্যাবাউটে যখন মোমেন্টটা অ্যাপ্লাই করা হয় তখন সেটাকে আমরা মোমেন্ট বলি না, সেটাকে আমরা বলি এই মেম্বারের জন্য টরশনাল ফোর্স। এখানে এগুলা হচ্ছে এই মেম্বারের জন্য বেন্ডিং ফোর্স, আর এই উপরের গুলা হচ্ছে টরশনাল ফোর্স, ঠিক আছে। সো দেখো আমাদের যেটা দেওয়া আছে যে এখানে একটা এতে শ্যাফট আছে যার উপরে 20 কিলো নিউটন মিটার একটা টর্ক আছে, বিতে একটা শ্যাফট আছে এই গিয়ারের সাথে অ্যাটাচড, সেটাতে 10, এবং সিতে ডেফিনেটলি বোঝাই যায় যে দুইটা যদি ক্লকওয়াইজ হয় 10 আর 20 হয় 30, তাহলে এটা ইকুইলিব্রিয়ামে থাকতে হলে সিতে দেখো 30 কিলো নিউটন মিটার টর্ক অ্যাপ্লাইড আছে, ঠিক আছে। এখন দেখো প্রশ্নটাতে আমরা ফিরত যে চেয়েছি কি আমাদের কাছে, এটা মানে প্রিলিমিনারি যেহেতু খুবই সহজ জিনিস চেয়েছে। দেখো ফাইন্ড দ্য ইন্টারনাল টর্ক অ্যাট সেকশন কে কে। তার মানে এই যে শ্যাফটটা ছিল আমার, এই শ্যাফটটা দেখো তোমার এ থেকে শুরু করে পিছনেও আছে, এর আগেও আছে বা সি এর পরেও আছে, কিন্তু গিয়ার তিনটা যেখান থেকে এই যে এখানে একটা গিয়ার আছে, এখানে একটা গিয়ার আছে, এখানে একটা গিয়ার আছে, যেগুলোর মধ্যে টর্ক গুলো অ্যাপ্লাই আছে বা রেজিস্টার্ড আছে সেগুলা দেখানো আছে। ইন বিটুইন এ এন্ড বি একটা সেকশন এখানে কাটা হয়েছে, ঠিক আছে। এই জায়গায় টর্ক বের করতে বলেছে যে এই শ্যাফটের মধ্যে টর্ক কত আসবে। এটা খুবই সিম্পল প্রবলেম। দেখো আমরা যেটা করতে পারি সেটা হলো এটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি, ঠিক আছে। আমাদের যে জিনিসটা আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি, মানে সেকশন কে কে তে কেটে আলাদা করে ফেলতে পারি, ঠিক আছে। তো কে কে তে যদি তুমি কেটে আলাদা করে ফেলো, এটা এরকম কিছু হবে, ডান দিকের ছবিটার মতো দেখো এরকম কিছু একটা হয়ে গেল, ঠিক আছে। তো এটার মতো হচ্ছে। এখন এটার থেকে আমরা কি করব, দেখো এটার থেকে আমি এইটুকু রাখতে পারি চাইলে, অথবা চাইলে আমি এইটুকু আনতে পারতাম, এটা আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। ফ্রি বডি আঁকার সময় আমি কোন পার্টটা নিব, বামের পার্টটা নিব না ডানের পার্টটা নিব, ইটস আপ টু ইউ, ঠিক আছে, বা অর যে করতেছে ইটস আপ টু হিম আর কি। তো দেখো আমি চাইলে বামেরটাও আঁকতে পারতাম, বইয়ের মতো না একে, খাঁজগুলা বাদ দিলাম আমরা, এই যে এখানে যে খাঁজগুলা আছে পার্শ্ববর্তী ডিভাইসকে আটকানোর জন্য। তাহলে জিনিসটা হচ্ছে এইরকম, দেখো এই সরি তাহলে জিনিসটা যাচ্ছে এইরকম। এরকম যদি হয়, এরকম যদি হয় তাহলে এখন অ্যাপ্লাইড লোড কি আমরা যেটা এঁকেছিলাম এটার মধ্যে আছে দেখো কত, 20 নিউটন মিটার, এই ডিরেকশনে আছে 20। এখন যদি সে ইকুইলিব্রিয়ামে থাকতে হয় কি হবে, ইকুয়াল এন্ড অপোজিট একটা থাকতে হবে এখানে 20, তাহলে ইন্টারনাল ফোর্স হইতে হবে 20 নিউটন মিটার, ঠিক আছে। এখন বইতে যেটা করছে এই সাইড থেকে করছে, অসুবিধা কি আমরা দেখি একই জিনিস আসা উচিত। তাহলে দেখো এই সাইড থেকে যদি করি, এই 30 দেখানো আছে, এই 30, এখানে একটা 10 আছে সেটা দেখানো হলো এখানে 10, তাহলে এই জায়গায় যেখানে কাটা পড়লো সেখানে একটা আননোন টর্ক আছে, মনে করো যেদিকেই হোক না কেন এম, আপাতত আমরা ক্লকওয়াইজ ধরলাম, বা টি বলো, এম না বলে এখানে টি বলা ভালো, টি বললাম। তাহলে দেখো সাম অফ টর্ক ইজ ইকুয়াল টু যদি 0 করো, টি প্লাস 10 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0, সাইড চেঞ্জ করো, টি ইজ ইকুয়াল টু যেদিকে ধরছি সেই দিকেই ইভেন্চুয়ালি 20। কাজে আমরা যেভাবেই করি না কেন, মেথড অফ সেকশন আমরা যখন অ্যাপ্লাই করব, যেভাবেই করি না কেন, যেই সেকশন নেই না কেন, ইট শুড বি দ্য সেম। কাজে ইন্টারনাল টর্ক অ্যাট সেকশন কে কে যেটা, সেটা আমরা পেয়ে গেলাম 20 কিলো নিউটন মিটার। এটাই আবার বলা হয়েছে, মুখে যেগুলো বলছি এটা বলে লাভ নেই। এখন দেখো টর্কের ডিরেকশন আমরা এর আগে মুভমেন্টের ক্ষেত্রে আমাদের ওইভাবে দরকার না হলেও আমরা একবার দেখাইছিলাম যে মুভমেন্টটাকে আমরা চাইলে একটা অ্যারো হেড দিয়েও এক্সপ্রেস করতে পারি। কিভাবে এক্সপ্রেস করতে পারি যদি মনে থাকে, আমরা বলছিলাম যে মুভমেন্টটা যেই অ্যাক্সিসের অ্যাবাউটে, সেই অ্যাক্সিসে আমরা একটা স্ক্রু বসাবো, তারপরে সেই মোমেন্ট দিয়ে ঘুরানো শুরু করবো, স্ক্রু হেডটা যেদিকে মুভ করে সেদিকে মোমেন্টের ডিরেকশন বলবো আমরা, যদি আমরা এরকম অ্যারো দিয়ে দেখাতে চাই। এখানেও আসলে সেই একই জিনিস এক্সিস্ট করে টর্কের ক্ষেত্র। মনে করো তোমার এই একটা মেম্বার আছে, এই মেম্বারের উপরে এরকম একটা টর্ক দেখানো আছে, এবং এরকম দেখানো থাকলে পরবর্তীতে কনফিউশন যেটা হয়, অনেক সময় ছবিগুলা এমন ভাবে থাকে বুঝতে অসুবিধা হয়, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, বা আমি কোন দিক থেকে দেখতেছি।
তো এই কনফিউশন টর্কের ক্ষেত্রে এই কনফিউশন গুলো বেশি অকার করে আর কি, যে আসলে এরকম আকার পরে এটা যে আসলে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ এটা বুঝতে অনেক সময় সমস্যা হয় ছবির মধ্যে। সো এই কনফিউশন ক্লিয়ার করার জন্য টর্কের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো যে একদম যেটা স্পষ্টভাবে বোঝা যায় সেটা করি। মনে করো এটা হচ্ছে মেম্বারের অ্যাক্সিস এবং এটার উপরে এরকম একটা টর্ক দেখানো আছে। টর্ক যদি দেখানো থাকে তখন আমরা যেটা করি, মনে করো এখানে একটা স্ক্রু বসাই, স্ক্রুর হেড হলো এটা, এই স্ক্রু দিয়ে এই স্ক্রুটাকে আমরা ঘুরানো শুরু করি এই অ্যাপ্লাইড টর্কটি দিয়ে। ঘুরাইলে যদি সে, এখন দেখো এই ক্ষেত্রে কি হবে, এটা যদি এরকম হইতে থাকে তাহলে এই দিকে যাবে, তাই না? আর এটার যদি উল্টাটা হতো, টর্কটা যদি এই হইলো মেম্বার, টর্কটা হয়তো এরকম, তাহলে কি হইতো, স্ক্রুটাকে আমি বসায় ঘুরানো শুরু করলে, মনে করো এই হলো স্ক্রুর, এই হলো হেড, তখন স্ক্রু হেডটা এদিকে যাইতো। ঠিক আছে, তাহলে সহজে বোঝার জন্য যে কোনটা টর্কটা কোন দিকে আছে সেটা বোঝার জন্য যেটা করা যেতে পারে যে তোমার একটা স্ক্রু বসাবো এবং সেই স্ক্রু দিয়ে আমরা ঘুরানো, টর্ক দিয়ে সেই স্ক্রুটাকে ঘুরানো শুরু করব এবং দেখবো যে স্ক্রু হেডটা কোন দিকে মুভ করে। স্ক্রু হেডটা যেই দিকে মুভ করে সেই দিকে আমরা টর্কের ডিরেকশন দেখাবো। এখানে দেখো, এখানে যদি আমরা একটা স্ক্রু বসাই, এখানে যদি একটা স্ক্রু বসাই এবং এটা যদি স্ক্রুর হেডটা হয়ে থাকে, এখন এই টর্ক দিয়ে ঘুরানো শুরু করো। এই টর্ক দিয়ে ঘুরানো শুরু করলে তুমি হাতে একটা পেন্সিল ধরো, পেন্সিল ধরো এইভাবে, পেন্সিল ধরে এরপরে সেটাকে এইভাবে ঘুরানো শুরু করো। দেখো যে এটা যদি স্ক্রু হয় কোন দিকে যাবে, এটা এই দিকে যায়। তখন এই যে ডাবল অ্যারো দিয়ে, ঠিক আছে, ডাবল অ্যারো দিয়ে আমরা টর্কটাকে বুঝাই। তো এইটা হলো সহজে বোঝার জন্য, যে কেউ যাতে বুঝতে পারে টর্কের ডিরেকশনটা কি, সেই এই জন্য এই নিয়মটা ইউজ করা হয়ে থাকতে পারে বা করা হয় অনেক সময় আর কি। ঠিক আছে, এখন একটা জিনিস আমরা যখন স্ট্রেন চ্যাপ্টার পড়ি ইন্টেনশনালি বাদ দিয়েছিলাম, যে আসলে আমরা যতগুলো প্রবলেম সলভ করেছিলাম স্ট্রেন চ্যাপ্টারে সেটাতে এই জিনিসটা ইনভলভ ছিল না। আসলে ইলাস্টিসিটি বলে একটা হায়ার কোর্স আছে, সেখানে এই জিনিসগুলো ডিটেইল পড়ানো হয়। আন্ডার গ্রাজুয়েটে ওইভাবে নেই। পপবের আগের ভার্সনটাতে ছিল, রিসেন্ট যেই এডিশনটা আমরা ইউজ করি সেটার থেকে এগুলি আসলে সরিয়ে ফেলেছে। সেটা হচ্ছে তোমার শিয়ার স্ট্রেন রিলেটেড প্রবলেম যা ছিল পপবের, দেখবা যে এখন এগুলি আর রিডিউস করে ফেলেছে। আগের এডিশনে প্রচুর অঙ্ক দেওয়া ছিল শিয়ার স্ট্রেনটা কি আসলে সেটা আমরা ওইভাবে ডিটেইল দেখি না। এখন দেখো শিয়ার স্ট্রেনের ডেফিনেশনটা আমরা দেখে নিই। শিয়ার স্ট্রেন হচ্ছে কি, তোমার যদি চেঞ্জ ইন অ্যাঙ্গেল বিটুইন টু ইনিশিয়ালি অর্থোগোনাল প্লেনস ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ শিয়ার লোড, এটাই হচ্ছে শিয়ার স্ট্রেন। তার মানে হলো তোমার দেখো একটা প্লেন আছে এইখানে, সোজা কথা এই লাইন বরাবর আউট অফ দ্য স্ক্রিন মনে করো, তাহলে একটা প্লেন পাবা তুমি। মনে করো এটার উপরে তুমি একটা কাগজের টুকরা ধরছো এই ড্রয়িংটার উপরে পারপেন্ডিকুলার ভাবে এই ডি থেকে ই উইড জুড়ে। একইভাবে মনে করো আরেকটা প্লেন আছে তোমার ডিসি বরাবর, তার মানে এই মনিটরের স্ক্রিনের উপরে ডিসি লেন্থের একটা কাগজের টুকরা এটার সাথে পারপেন্ডিকুলার ভাবে বসাও। তাহলে এই তোমার ডিই এবং ডিসি যে দুইটা প্লেন আছে এগুলার মাঝে অ্যাঙ্গেল কত? এগুলার মাঝে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাই না? এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হবে 90 ডিগ্রি। তাহলে এই প্লেনটা এবং এই প্লেনটা ইনিশিয়ালি একটা আরেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন অ্যাপ্লিকেশন অফ শিয়ার লোড হওয়ার পরে বা এটার উপরে যেই লোডিং এসেছে সেটা শিয়ার লোডও আসছে, এই পয়েন্টটা চলে গেছে এইখানে। তাহলে তোমার ডি পয়েন্টটা ডি প্রাইমে আসছে, সি পয়েন্টটা সি প্রাইমে আসছে, ই পয়েন্টটা ই প্রাইমে আসছে। বা সোজা কথা হলো যে অরিজিনাল প্লেন যেটা ছিল ডিসি সেটা চলে আসছে এখানে, এটার উপরে এখন আবার এই মনিটরের উপরে পারপেন্ডিকুলার আর কি, এবং ডিই যেটা সেটা চলে আসছে ডি প্রাইম ই প্রাইমে, অর্থাৎ এটার উপরে পারপেন্ডিকুলার যে প্লেনটা। তাহলে অরিজিনালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল চেঞ্জ কতটুকু হলো, এখানে কতটুকু কমলো আর এখানে কতটুকু কমলো। তাহলে অরিজিনালি যেটা ছিল সেখান থেকে এইটা প্লাস এটা কমলো। তাহলে শিয়ার স্ট্রেইন আমরা যদি বলি কিভাবে বলবো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে গামা এক্স ওয়াই, দেখো শিয়ার স্ট্রেইনের সিম্বল আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে গামা, এবং ডিনোট করব কিভাবে, কোন প্লেনে আমরা অ্যাঙ্গেলটা মেজার করেছি, এক্স ওয়াই প্লেন কন্টিনিউ করি। আমরা যেখানে ছিলাম যে আমরা বলতে চাচ্ছিলাম যে আসলে কি হবে শিয়ার স্ট্রেইনটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, সেটা হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে অ্যাঙ্গেল চেঞ্জ। তাহলে দেখো তাহলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা হলো চেঞ্জ। সো ম্যাথমেটিক্যালি এটা তোমার এই এক্সপ্রেশনটা আসে। এটাও আমরা
যেহেতু এই ইয়েতে কোনো কাজে আসতেছে না, সেই জন্য অত ডিটেইলে যাচ্ছি না এই ডিরাইভেশনে, বাট এখানে ট্রায়াঙ্গেল থেকে বার করা যায়। বেসিক্যালি এক্স ডিরেকশনের ডিসপ্লেসমেন্ট যদি বলি আমরা ইউ, এবং ওয়াই ডিরেকশনের ডিসপ্লেসমেন্ট যদি আমরা বলি ভি, তাহলে ডেল ভি বাই ডেল এক্স এবং ডেল ইউ বাই ডেল ওয়াই, এই দুইটা সামেশনটাই হয় আমাদের শিয়ার স্ট্রেন। সো এই ডিটেইল আমাদের খুব একটা দরকার নেই, জাস্ট আমরা জেনে রাখলাম যে শিয়ার স্ট্রেন জিনিসটা কি। এখন চলো আমরা যেই চ্যাপ্টারে ছিলাম সেখানে ফেরত যাই। আমরা বেসিক্যালি প্রথমে ইকুয়েশন ডিরাইভ করব সার্কুলার শ্যাফটের জন্য, এবং পরবর্তীতে আমরা আমাদের বিমগুলা কিন্তু সার্কুলার না, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের কিছু কিছু কলাম সার্কুলার সেকশন হয়, কিন্তু বিম ডেফিনেটলি এগুলা রেক্টেঙ্গুলার হয়। পরবর্তীতে আমরা রেক্টেঙ্গুলার সেকশনের ফর্মুলা ডিরাইভ করব না, আমরা যেটা করব সেটা হলো যে রেক্টেঙ্গুলারের জন্য হায়ার যেসব কোর্স আছে সেখান থেকে ফর্মুলার যেসব সিম্পলিফাইড ভার্সন আছে সেগুলা নিয়ে এসে ইউজ করব। এনিওয়ে, সার্কুলার সেকশনের জন্য প্রথমে দেখি কি করতে হবে। আমাদের কিছু অ্যাজাম্পশন লাগবে, কারণ সবকিছু করতে হলে কিছু অ্যাজাম্পশন লাগে, যেমন ম্যাটেরিয়াল, হোমোজিনিয়াস, আইসোট্রপিক, এগুলি কিন্তু সোফার আমরা যতগুলা থিওরি ডিরাইভ করেছি বা ইউজ করেছি সবগুলোর জন্যই ভ্যালিড। সো এখানেও সার্কুলার শ্যাফটের জন্য অ্যাজাম্পশন আছে কি, দেখো যে এটা যদি একটা সার্কুলার শ্যাফট হয়, যেটা তোমরা ছবিতে এখন দেখতে পাচ্ছ, যে এটা একটা তার, এটা একটা তার ক্রস সেকশন, এবং এটা একটা তার ক্রস সেকশন, এবং এটা একটা টিউবের মতো। তো এইটার মধ্যে যদি আমরা একটা টর্ক অ্যাপ্লাই করি, যেটা এখন দেখো সেরকম সিম্পলিফাইড ভাবে দেখানো আছে, তার মানে এখানে টর্কটা এমন ভাবে অ্যাপ্লাই করা আছে যে এখানে একটা স্ক্রু যদি বসাই, এই টর্কের ফলে স্ক্রু হেডটা ইভেন্চুয়ালি এই ডিরেকশনে মুভ করবে। ঠিক আছে, তো ইকুয়াল এন্ড অপোজিট যেহেতু ইকুইলিব্রিয়ামের জন্য, এটা যদি এই দিকে হয় ডেফিনেটলি ওটা উল্টা দিকেই করতে হবে। তো এই হলো আমার টর্কের ডেফিনেশন, কিভাবে টর্কটা অ্যাপ্লাইড, টি টর্ক। তাহলে টর্কটা যদি এইভাবে অ্যাপ্লাইড হয় যে এইদিকে যায়, দেখো আমি এটার গায়ে টর্ক অ্যাপ্লাই করার আগে একটা লাইন আঁকলাম মনে করো, সেটা হলো সি থেকে শুরু করে ডি পর্যন্ত, এই লাইনটা আমি ড্র করেছি। এখন যেহেতু এটা একটা ইলাস্টিক ম্যাটেরিয়াল, আমরা জানি একটা ইলাস্টিক ম্যাটেরিয়ালকে ধরে আমি যদি মোচড় দিই সে আর জায়গা মতো থাকবে না, সে ঘুরে যাবে। আমরা খুব সিম্পল ভাবে দেখতে পারি, আমার হাতে একটা রেক্টেঙ্গুলার রাবারই আমি নিয়ে এরকম মোচড় টুইস্ট দিয়ে দেখতে পারি, দেখা যাবে যে ক্রস সেকশনটা ঘুরে গিয়েছে। রেক্টেঙ্গুলার আর সার্কুলার এক জিনিস না, হাউএভার জাস্ট এটা যে ঘুরে যায় সেটা বোঝার জন্য তোমাদেরকে বললাম। তাহলে মনে করো আমি এই সার্কুলার ক্রস সেকশনটার মধ্যে একটা প্লেন, যেটা তার সেন্টার দিয়ে যায়, সেন্টার হলো এখানে O3 আর এখানে হলো O1, তাহলে O3C DO1 এই একটা প্লেন। এই দেখো এই 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 চারটা লাইন কানেক্ট করার পরে যেটা হয় একটা প্লেন, সেই প্লেন দিয়ে আমরা ড্র করলাম এই, তারপরে এই যেটা আমি যখন টর্ক অ্যাপ্লাই করি নাই। এখন মনে করো এই প্লেনটা একটা ইমাজিনারি প্লেন আমি চিন্তা করে রাখলাম, যদি আমি টর্কটা অ্যাপ্লাই করি কি হবে, এটা যেহেতু ইলাস্টিক ম্যাটেরিয়াল এটা ডিফর্ম করবে। ডিফর্ম করার পরে যেটা হবে যে তোমার এখানে যেই পয়েন্টটা ছিল যার নাম আমরা বলেছিলাম ডি, সেটা তো আর তার জায়গা মতো থাকবে না, সে এখান থেকে ঘুরে যাবে। ঠিক আছে, এখান থেকে ঘুরে যাবে, কোথায় যাবে, সে এই পয়েন্টে এসে পৌঁছাবে। তাহলে এই পয়েন্টটা এখানে মুভ করবে, এই তো আমার যে পয়েন্টটা ছিল ডি তে, সেটা এখানে ডি প্রাইমে আসবে। একইভাবে এখানে যদি আমি একটা পয়েন্ট মনে করি বি, সেও বি প্রাইমে আসবে। সো বেসিক্যালি প্রতিটা পয়েন্টই এভাবে ঘুরে আসবে। হাতে নিয়ে যদি মোচড় দিয়ে দেখো, যে এক হাতটাকে যদি ধরে রাখো, এক হাত ঘুরাবা না, আরেক হাত দিয়ে মোচড় দাও, তাহলে মনে করো এই লাইনটা এখানেই থাকবে, কিন্তু এই লাইনটা এখান থেকে এখানে চলে আসবে। তাহলে একইভাবে আমি যদি সব পুরা জিনিসটা চিন্তা করি, দেখা যাবে যে সিডি যেটা ছিল সেটা আসলে সিডি প্রাইমে পরিণত হবে। এই সিডি লাইন যেটা ছিল এখানে, এই লাইনটা আসলে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ টর্ক ঘুরে এই সিডি প্রাইম যে লাইনটা সেটাতে পরিণত হয়েছে। তো এই হলো আমার টরশন অ্যাপ্লিকেশনের ফল। এইটাই যদি হয়ে থাকে, এখন খেয়াল করো তাহলে আমার এই ডিস্টেন্স গুলো কি, এই ডিস্টেন্স গুলো সেন্টার থেকে লিনিয়ারলি ভ্যারি করতেছে না? y is equal to mx লাইন দিয়ে আমি এক্সপ্রেস করতে পারি, এই তো যে এই ডিসপ্লেসমেন্ট যেগুলা হইতেছে, এই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন গুলাকে আমি y is equal to mx লাইন দিয়েছে, এইটা একটা অ্যাক্সিস আর এটা অ্যাক্সিস, এইভাবে যদি চিন্তা করো তাহলে y is equal to mx দিয়ে এক্সপ্রেস করা যায়। তার মানে ডিসপ্লেসমেন্ট সেন্টার থেকে লিনিয়ার ভাবে হচ্ছে, এতটুকু আমরা এই ছবি থেকে বুঝে ফেললাম। তার মানে হলো যে এই ডিসপ্লেস আমি যদি বলি এটা মাঝখানে r/2 তে, এটা হবে কি, এটা আর এটার মাঝে রিলেশন হবে কি, এটার দ্বিগুণ এটা অথবা এটার অর্ধেক এটাই তো। সো লিনিয়ারলি ভ্যারি করে। আর যেখানে
জিরো, সেখানে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স টাইপের, যেহেতু যেখানে জিরো সেখানে জিরো। তো এই হলো অবস্থা। এখন আমারে বলো এইটাই যদি হয়ে থাকে, তাহলে আমি যদি অ্যাঙ্গেল গুলো এখন মেজার করা শুরু করি, এই অ্যাঙ্গেল, এখানে একটা লাইন, সরি এটা আমরা একটু বড় করি, বড় মনে করো আমরা কিছু অ্যাঙ্গেল এখন মেজার করি, যে এই একটা লাইন ছিল এখানে, আর এই একটা লাইন ছিল এখানে। তাহলে তাহলে দেখো তোমার ডিসপ্লেসড হয়ে তারা যেখানে আসছে এখন, সেটা কোথায়, এই এবং এই। এখন আমি যদি সেই ডিসপ্লেসড হওয়ার পরে লাইনগুলো আঁকি, এই লাইনটা হলো এই এবং এই লাইনটা হলো এই। এখন সেন্টার থেকে যেহেতু এই ডিস্টেন্স গুলা লিনিয়ারলি ভ্যারি করতেছে, তার মানে কি, তার মানে কি আমি যদি এই লিনিয়ারলি ভ্যারি করা ডিস্টেন্সকে একটা ফিক্সড ডিস্টেন্স, যেটা তো তোমার সি থেকে ডি পর্যন্ত, তাই না, এটা দিয়ে ভাগ করি, এই ডিস্টেন্স গুলাতে নীল রঙে আমি যেগুলো আঁকছি সবই সেম লেন্থ না, এই লেন্থ গুলা সবই সেম লেন্থ, এই, ঠিক আছে। তো আমি যদি একটা ফিক্সড লেন্থ দিয়ে ভাগ করি কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু ছিল এম এক্স, এই তোমার এই কালারের গুলা, এগুলা ছিল ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এখন সেটাকে যদি, এই যে এটা ছিল y is equal to mx, সেটাকে যদি আমি একটা সংখ্যা k দিয়ে ভাগ করি, তাহলে m by k again another constant, তাই না? তাহলে again আমি পাইলাম y is equal to some constant into x। তার মানে কি, এই ডিসটেন্স বাই এই নীল ডিসটেন্স, এই ডিসটেন্স বাই এই নীল ডিসটেন্স, বা এই ডিসটেন্স বাই এই নীল ডিসটেন্স ইজ ইকুয়াল টু কি, এই লিনিয়ারলি ভ্যারি করতেছে ফ্রম দিস সেন্টার, এই O1 থেকে। তার মানে কি, এই ডিসটেন্স, এই কালার বাই নীল কালার কি ছিল, এই অ্যাঙ্গেল ছিল না, স্মল অ্যাঙ্গেলের জন্য tan থিটা ইজ ইকুয়াল টু থিটা। তাহলে এই অ্যাঙ্গেল গুলা এই এখান থেকে সেন্টার থেকে যে ডিসটেন্স তার সাথে লিনিয়ারলি ভ্যারি করতেছে, এটা আমরা কনক্লুড করতে পারলাম। তাহলে যে অ্যাঙ্গেল চেঞ্জ হলো শিয়ার স্ট্রেন যেটা, সেটা আসলে বেসিক্যালি এই শ্যাফটের সেন্টার থেকে লিনিয়ারলি ভ্যারি করে। তাহলে এতটুকু আমরা কনক্লুড করে গেলাম এখান থেকে, যে আসলে অ্যাঙ্গেল চেঞ্জ যেটা হবে একটা সার্কুলার শ্যাফটের উপরে টর্ক অ্যাপ্লাই করলে, সেটা তোমার শ্যাফটের সেন্টার থেকে লিনিয়ারলি ভ্যারি করবে। সো উইথ দিস কনক্লুশন আমরা এখন যেটা করতে পারি সেটা হলো আমার ইকুয়েশন ডিরাইভেশনে যেতে পারি। ইকুয়েশন ডিরাইভেশনে যদি যাই তাহলে দেখো, আমার হুকস ল যেহেতু ভ্যালিড, হুকস ল ভ্যালিড থাকার মানে হলো কি, তোমার স্ট্রেস এবং স্ট্রেইন পরস্পরের সাথে প্রপোর্শনাল, তাই না? তোমার জেনারেলাইজড হুকস ল যদি খেয়াল করো, যখন তোমার পয়সন্স ইফেক্ট থাকে না, শিয়ার স্ট্রেস এন্ড শিয়ার স্ট্রেনের মাঝে কোনো পয়সন্স ইফেক্ট নাই আর কি। আমাদের টাও যদি শিয়ার স্ট্রেস বলো, টাও ইজ ইকুয়াল টু কি, জি গামা, যেখানে গামা হচ্ছে শিয়ার স্ট্রেন এবং জি হচ্ছে শিয়ার মডুলাস। ইলাস্টিক মডুলাসের ক্ষেত্রে ছিল কি, যদি তোমার এক ডিরেকশনে স্ট্রেস থাকতো তখন আমরা বলতাম সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন, বাট যদি মাল্টিপল ডিরেকশনে অ্যাপ্লাইড স্ট্রেস থাকতো তখন আমাদের ইকুয়েশনটা ছিল কি, সিগমা এক্স ইজ ইকুয়াল টু ব্র্যাকেটের বাইরে 1/e, আর ব্র্যাকেটের ভিতরে সিগমা এক্স মাইনাস নিউ সিগমা ওয়াই মাইনাস নিউ সিগমা জেড। কিন্তু আমরা বলেছিলাম কি, যে শিয়ার স্ট্রেস এবং শিয়ার স্ট্রেনের মাঝে কোনো পয়সন্স ইফেক্ট নাই, কাজেই ওখানে সরাসরি টাও ইজ ইকুয়াল টু জি গামা ছিল। তাইলে এখন স্ট্রেন যদি তোমার সেন্টার থেকে লিনিয়ারলি ভ্যারি করে, তাহলে টাও যেহেতু জি গামা, আমরা বলতে পারবো যে স্ট্রেসও শ্যাফটের সেন্টার থেকে লিনিয়ারলি ভ্যারি করে। তার মানে এটা যদি একদম বাইরে স্ট্রেস হয়, তাহলে ইন বিটুইন এবং সেন্টারে যেহেতু জিরো, তাহলে এইটা আমি একটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করতে পারবো, এবং ইন বিটুইন স্ট্রেন গুলা এরকম, স্ট্রেস গুলা স্ট্রেনের মতোই লিনিয়ারলি ভ্যারি করবে। তাহলে উইথ দ্যাট কনক্লুশন আমরা বুঝলাম যে এই ভ্যারিয়েশন গুলা লিনিয়ার। তাহলে বাইরে যদি শ্যাফটের একদম বাইরে যদি হয়, আমি বলি শিয়ার স্ট্রেসের ম্যাগনিটিউড টাউ ম্যাক্স, তাহলে শিয়ার স্ট্রেসের ম্যাগনিটিউড যদি বাইরে হয় টাউ ম্যাক্স, তাহলে আমরা কি বলতে পারবো, আমরা যেটা বলতে পারবো সেটা হলো তোমার ভিতরে যে কোনো পয়েন্ট, তাহলে রেডিয়াসটা লাগবে। মনে করো আমার শ্যাফটের রেডিয়াস সি, এবং যে কোনো পয়েন্ট ইন বিটুইন আমি বললাম যে রো দূরে একটা পয়েন্ট আমি আইডেন্টিফাই করলাম, রো ক্যান বি এনিথিং।
এটা 0 হইতে পারে, এখান থেকে যাইতে যাইতে শ্যাফটের রেডিয়াস যেটা সি পর্যন্ত যেতে পারে, এর বাইরে আর যাওয়া সম্ভব না, কারণ তাহলে শ্যাফট আর এক্সিস্ট করে না। তাহলে যে কোনো পয়েন্ট যেটা তোমার রো দূরে আছে সেটাতে কি হবে, সেটাতে তোমার টাউ ম্যাক্স ডিভাইড বাই সি ইনটু রো। সোজা কথা হলো সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আর কি, এই একটা ট্রায়াঙ্গেল আর এই একটা ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল, সেখান থেকে তুমি বের করতে পারো যে কোনো পয়েন্টে শিয়ার স্ট্রেস টাউ ইজ ইকুয়াল টু কি হবে তোমার টাউ ম্যাক্স ইনটু রো বাই সি। ঠিক আছে, তাহলে এইটা আমরা বুঝলাম যে শ্যাফটের যে কোনো পয়েন্টে শিয়ার স্ট্রেস তার একদম পেরিফেরির উপরে যে স্ট্রেস তার সাথে রিলেটেড, লিনিয়ারলি ভ্যারি করে বলে, এবং সেটাকে বলা যাবে টাউ ম্যাক্স ইন্টু রো বাই সি বা রো বাই সি ইন্টু টাউ ম্যাক্স। এতটুকু আমরা বুঝতে পারলাম। এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে এখন যেটা করতে পারি আমরা এই শ্যাফটের দিকে তাকাই। এই শ্যাফটের যদি এই ক্রস সেকশনের উপরে যে কোনো একটা ক্রস সেকশনের উপরে যদি আমরা মনে করো এই ডান দিকে যে ক্রস সেকশনটা আছে তোমার, এটার উপরে যদি আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা লিখি তাহলে কি হতে হবে, অ্যাপ্লাইড টর্ক ইজ ইকুয়াল টু ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে অ্যাপ্লাইড টর্ক যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সের সমান হতে হয়, তার মানে কি এই যে বিভিন্ন পয়েন্টে যে শিয়ার স্ট্রেস থেকে ফোর্স ইনটু ডিসটেন্স সেন্টারের সাথে সেই পয়েন্টের ফোর্সটা যেই কাপল দেয়, এগুলা পুরা ক্রস সেকশনের উপরে যদি আমরা যোগ করি তাহলে ইন্টারনাল রেজিস্টিং টর্ক যতটা পাওয়া যাবে সেটা হবে কি এই ক্রস সেকশনে যেই অ্যাপ্লাইড টর্ক আছে সেটার সমান। জেনারেলি আমরা যেটা বললাম যে সামেশন অফ টর্ক ইজ ইকুয়াল টু যখন 0 তখন এটা আর এটা সমান, কিন্তু আমি যদি এখন ফ্রি বডি হিসাবে শুধুমাত্র এই জায়গাটাই দেখতে চাই, এই জায়গায় কি আছে, এই জায়গায় আমি বাইরে একটা লোড অ্যাপ্লাই করেছি টরশনাল লোড টি, এবং এই ক্রস সেকশন সেটাকে রেজিস্ট করে এইদিকে যাচ্ছে, তারপরে আবার এটার সাথে সেই সেকশনের সাথে এগ্রি। তাহলে শুধু এই সেকশনটা যদি দেখি তাহলে বলবো কি এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স যতটুকু সেটা মাস্ট বি ইকুয়াল টু তার উপরে যে অ্যাপ্লাইড লোড। অ্যাপ্লাইড লোডের সমান রেজিস্ট্যান্স যদি না থাকে কি হবে, মেম্বার ফেল করে যাবে। ঠিক আছে, সো সাকসেসফুলি যদি লোডটা সে ট্রান্সমিট করতে পারতে হয় তাহলে মেম্বারের ক্যাপাসিটি অবশ্যই তার উপরে যে অ্যাপ্লাইড লোড আছে তার চেয়ে বেশি হতে হবে। তাহলে আমাদের অ্যাপ্লাইড টর্ক হবে ইন্টারনালি যতটা টর্ক সে রেজিস্ট করতে পারে তার সামেশন। তাহলে ইন্টারনালি সে কতটা রেজিস্ট করতে পারে সেটা দেখার জন্য আমরা এখানে একটা পয়েন্ট আইডেন্টিফাই করলাম। মনে করো একটা পয়েন্ট যার এরিয়া হলো ডিএ। ঠিক আছে, ডিএ যদি তার এরিয়া হয় তাহলে তার উপরে ফোর্স কত, এখানে স্ট্রেস হচ্ছে টাও ম্যাক্স ইন্টু রো বাই সি। তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমি এখানে এই ডিরেকশনে ফোর্সের পরিমাণ এফ যেটা সেটা পেয়ে যাব। তাহলে এফ কত হবে, টাও ম্যাক্স ইন্টু রো বাই সি ইন্টু ডিএ। তাহলে এটা হলো এখানে ডেভেলপড শিয়ার ফোর্স, যেটা টরশনাল শিয়ার ফোর্স। সেটাকে আমি যদি ডিফারেন্সিয়াল টর্ক সে অ্যাবাউট দিস সেন্টার ও কত দেয় জানতে চাই, সেটা কি হবে এফ ইন্টু তোমার রো, এফ ইন্টু রো, এটাই হলো তাহলে টর্কের মান, তাই না? তাহলে ডিফারেন্সিয়াল টর্কের ভ্যালু কত হবে, রো ইন্টু রো বাই সি টাও ম্যাক্স ডিএ, মানে রো স্কোয়ার বাই সি টাও ম্যাক্স ইন্টু ডিএ, এটা হলো ডিফারেন্সিয়াল টর্ক বা জাস্ট এই পার্টিকুলার পয়েন্টে ডেভেলপ টর্ক। তাহলে পুরা ক্রস সেকশনাল এরিয়ার উপরে কতটা টর্ক ডেভেলপ করছে, সবগুলা পয়েন্ট যতগুলা পয়েন্ট আছে সবগুলা পয়েন্টের টর্কের সামেশন যদি আমি করতে পারি তাইলে তো আমি পেয়ে যাবো। তাহলে সবগুলা পয়েন্টের সামেশন কি, সোজা কথা হলো পুরা এরিয়াটার উপরে এই পয়েন্টে যে টর্কটা ডেভেলপ করছে সেইটা পুরা এরিয়ার উপরে যদি যোগ করি বা ইন আদার ওয়ার্ডস ইন্টিগ্রেট করি তাহলেই আমার টর্কের ভ্যালু চলে আসবে। তাহলে আমরা সেই ইন্টিগ্রেশনটাতে এখন যাই। মুখে যেহেতু বলে নিছি আর খুব একটা বলার কিছু নেই, ছবির সাথে মিলায় দেখো। এই যে দেখো স্ট্রেস অ্যাট এনি পয়েন্ট ছিল কত, স্ট্রেস অ্যাট এনি পয়েন্ট ছিল তোমার এটা রো বাই সি ইন্টু টাউ ম্যাক্স, এটা ছিল স্ট্রেস। সেটাকে এরিয়া দিয়ে গুণ করলাম তাহলে পাওয়া গেল কি, তাহলে পাওয়া গেল যে কোনো পয়েন্টে শিয়ার ফোর্স কতটা ডেভেলপ করছে, সেটাকে আমরা সেন্টার থেকে ডিস্টেন্স দিয়ে গুণ করলাম। তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স আমরা পেলাম কি, আমরা পেলাম টর্কের ভ্যালু একটা পয়েন্টে। তাহলে টোটাল টর্কটা কি, টোটাল টর্ক হলো পুরা এরিয়ার উপরে আমার যেই ক্রস সেকশনটা আছে সেটার উপরে যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই টর্ক। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন ফর সার্কুলার শ্যাফট। তাহলে এখন আমরা এটাকে ভ্যালু বের করার চেষ্টা করি। ভ্যালু বের করব কি, ভ্যালু বের করব আমি এখানে কি কনস্ট্যান্ট আছে কি ভ্যারিয়েবল আছে সেগুলা দেখি। ক্রস সেকশনের রেডিয়াস, এটা একটা গিভেন সার্কুলার শ্যাফট, কাজে রেডিয়াস যেটা তোমার সি,
সি তো কনস্ট্যান্ট ভ্যালু, সি কে আমি বের করে নিয়ে আসতে পারি। একটা গিভেন টর্ক অ্যাপ্লাই করা হয়েছে একটা শ্যাফটের উপরে, কাজেই একটা বাইরের পয়েন্টে যে স্ট্রেসটা ডেভেলপ করেছে টাউ ম্যাক্স সেটাও ফিক্সড ভ্যালু, কাজেই সেটাকেও আমি বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এই ইকুয়েশনের দিকে যদি তাকাও, এই ইকুয়েশনের দিকে যদি তাকাও, দেখো এখানে কে কে কনস্ট্যান্ট, এখানে তোমার কনস্ট্যান্ট হচ্ছে তোমার টাউ ম্যাক্স কনস্ট্যান্ট এবং সি কনস্ট্যান্ট। তাহলে টাউ ম্যাক্স এবং সি আমরা এই ইকুয়েশনের বাইরে আনতে পারি, থাকবে কি রো ইনটু রো, তার মানে রো স্কয়ার ডিএ। ঠিক আছে, তাহলে ইকুয়েশনে আমি লিখতে পারবো এই যে টাউ ম্যাক্স বাই সি ইনটু রো স্কয়ার ডিএ, পুরা এরিয়ার উপরে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। পুরা এরিয়ার উপরে ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাব টোটাল টর্ক যেটা ওই ক্রস সেকশন রেজিস্ট করে। তাহলে ইকুয়েশন আসলো এটা। এখন তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে অ্যানালাইটিক্যাল মেকানিক্স করে আসছো, রো স্কয়ার ডিএ ওভার এ ফুল এরিয়া, এই ইন্টিগ্রেশনটা কি মিন করে তোমাদের জানা আছে, তাই না? রো স্কয়ার বেসিক্যালি কি, আমরা যদি ফিরত যাই ছবিটাতে, রোটা ছিল কি, আমরা ওই ছবিটা খুঁজে বের করি। রোটা ছিল যে কোনো ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। তাহলে যে কোনো ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার হয়ে থাকে তাহলে এটা কি আসলে খেয়াল করে দেখো, এটাকে আমি অন্য কথাও লিখতে পারি, এই হলো রো। ঠিক আছে, সেটা উপরে এখন নিচে এখন। তাইলে এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করো, তাইলে এটা কি, এটা হলো এক্স আর এটা হলো ওয়াই। তাইলে রো স্কয়ার আসলে কি, রো স্কয়ার হলো আসলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা বুঝে ফেললাম যে আসলে রো স্কয়ার ডিএ যেটা, এই যে এখানে এটা হলো কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিএ। তাহলে এক্স স্কয়ার ডিএ ওয়াই স্কয়ার ডিএ এগুলি কি আমাদের জানা আছে, তাই না? তাহলে আমরা বুঝলাম যে এটা আসলে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, তোমার আই এক্স প্লাস আই ওয়াই, ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার ডিএ কি জানি আমরা, ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কয়ার ডিএ কি সেটা আমরা জানি। তাহলে দুইটা সামেশন কি, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা আমরা ফার্স্ট ইয়ারে করে আসছি। তাহলে আমরা বলতে পারবো যে টি ইজ ইকুয়াল টু কি, টি ইজ ইকুয়াল টু কি টাউ ম্যাক্স বাই সি ইনটু আইপি, যদি আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াকে আইপি বলি আর কি। ঠিক আছে, যে এখানে এক একজনে এক এক রকম ইউজ করে, কোনো বইতে দেখবা যে এটাকে আইপি বলে যেটা আমাদের এখানে আছে, কোনো বইতে এটাকে জেও বলে। ঠিক আছে, সো জে অ্যান্ড আইপি যেটা তোমার এই যে রো স্কয়ার ডিএ দিয়ে ডেজিগনেটেড হয়, এটা আসলে তোমার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, বা ইন আদার ওয়ার্ডস ইট ইজ আসলে কি আই এক্স প্লাস আই ওয়াই। এগুলো আমরা ফার্স্ট ইয়ারে আসলে দেখেই আসছি। সো আই এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু জে অথবা আইপি, হোয়াট এভার ইউ কল ইট। ঠিক আছে, তো আমরা যেটা বুঝলাম সার্কুলার শ্যাফটের জন্য ইকুয়েশনটা কি হবে, টি ইজ ইকুয়াল টু টাউ ম্যাক্স বাই সি ইনটু আইপি। গিভেন ক্রস সেকশন আছে, আমরা অবশ্যই আইপিটা বের করতে পারি। কাজেই এখানে যে ইন্টিগ্রেশনের ভিতরে যে কোয়ান্টিটিটা আছে সেটা আসলে এটা একটা নোন কোয়ান্টিটি ফর এ গিভেন ক্রস সেকশন। তাহলে গিভেন ক্রস সেকশনের সি মানে রেডিয়াস ও কনস্ট্যান্ট। তাহলে যদি অ্যাপ্লাইড টর্ক দেওয়া থাকে আমি টাউ ম্যাক্স বের করে ফেলতে পারবো। যদি টাউ ম্যাক্সে আমার লিমিট দিয়ে বলে যে কত টর্ক অ্যাপ্লাই করা যাবে, তাহলে আমি লিমিট দেওয়া আছে, ক্রস সেকশন জানা আছে, সেখান থেকে আইপি সি বের করবো, এবং প্রপোর্শনাল লিমিট যদি বলে দেওয়া থাকে বা ডিজাইন লিমিট যদি বলা থাকে, তাহলে আমি এখানে এটা বসায় দিয়ে বলবো যে এর বেশি টর্ক অ্যাপ্লাই করা যাবে। অথবা আমি এখান থেকে টাউ ম্যাক্স বের করলাম, যেভাবে এই মাত্র বললাম, বের করে আমার যদি ইন বিটুইন কোনো পয়েন্টে স্ট্রেস বের করতে হয়, আমি কি করব, আমি জানি যে টাউ ম্যাক্স জানা থাকলে যে কোনো পয়েন্ট আমার সেন্টার থেকে যদি দূরত্ব জানা থাকে, আমি এইভাবে জাস্ট স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে অথবা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে ইউজ করে আমরা বের করতে পারবো যে আসলে যে কোনো পয়েন্টে স্ট্রেসের ভ্যালু কত। সো এইটুকু যদি আমরা দেখি, এখন আইপি অনেক রকম ভাবে বইতে দেখানো আছে, ভ্যালুগুলা তুমি রেডিয়াস আর বলবা না সি বলবা, ডিপেন্ডস অন ইউ, তুমি রেডিয়াস দিয়ে ক্যালকুলেট করবা না ডায়ামিটার দিয়ে ক্যালকুলেট করবা, ইটস আপ টু ইট, সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ এগুলা সবই একই জিনিস। তুমি যদি বলো পাই ডি টু দি পাওয়ার বাই 32 আইপি, সেটাও কারেক্ট। আর যদি বলো পাই ইন্টু রেডিয়াস টু দি পাওয়ার 4/2, এটারে তুমি যদি আরো বলো সেটাও কারেক্ট। ঠিক আছে, সো পাই আর টু দি পাওয়ার 4/2 অথবা পাই ডি টু দি পাওয়ার 4/32, যাই বলো না কেন, ইটস দ্য সেম থিং। সো এটা নিয়ে খুব একটা আমার বলার কিছু নেই, এগুলি ফার্স্ট ইয়ারে তোমরা দেখে আসছো, সো এটা জানা জিনিস আছে আমাদের। এখন কথা হলো যদি টিউবুলার হয় কি হবে, যদি এই ডান দিকে ছবিটার মতো টিউবুলার হয় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তোমার আইপিটা কত, তোমার সলিড এরিয়ার আইপি, তার মানে পুরা যেই বড়টা
এই পাই তুমি যদি ফর্মুলা ইউজ করো পাই সি টু দি পাওয়ার 2, এই যে এটাতে যদি যাও পাই সি টু দি পাওয়ার বাই 2, তাহলে সরাসরি লিখতে পারো কি পাই সি টু দি পাওয়ার 4/2 মাইনাস পাই বি টু দি পাওয়ার 4/2। তুমি এটাও লিখতে পারো চাইলে, ঠিক আছে। এই যে এটাই দেখো পাই সি টু দি পাওয়ার 4 বাই স্লাইডে যেটা আছে পাই সি টু দি পাওয়ার 4/2 হলো পুরা জিনিসটার, আর মাঝখানে যেটা নাই সেটা বিয়োগ করতে হবে, সেটা হলো পাই বি টু দি পাওয়ার 4/2। সো যেভাবেই করো না কেন এটা কিছু আসা যায় না, এবং সিম্পলিফাইও করা যেতে পারে। থিন টিউবের জন্য করা যায়। এই দেখো যদি থিন টিউব হয় সেই ক্ষেত্রে কি হবে, অলমোস্ট বি আর সি সমান হয়ে যাবে, কি বলি সি মাইনাস বি হবে থিকনেস আর কি, ঠিক আছে। এবং এটা কাছাকাছি ভ্যালু হবে, যতই পাতলা হবে বি আর সি এর মাঝে খুব একটা ভ্যারিয়েশন থাকবে না, আর যত মোটা হবে তত বি আর সি এর মাঝে ভ্যারিয়েশন থাকবে। যদি খুব কাছাকাছি হয়ে যায় তাহলে এই সিম্পলিফিকেশনটা ইউজ করা যায়। তুমি আইপি ইজ ইকুয়াল টু 2 পাই আর টু দি পাওয়ার 3 ইন্টু টি ইউজ করতে পারো। এখন আরটা কি, এভারেজ রেডিয়াস বি প্লাস সি বাই 2, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে তুমি কোনটা ইউজ করবা। তোমার মানে জেনারেলি এটা অলওয়েজ ওকে, ঠিক আছে। এটা ইউজ করতে হলে তোমার বি আর সি খুব কাছাকাছি হইতে হবে বা খুব পাতলা টিউ হইতে হবে আর কি, ঠিক আছে। সো এই হলো তোমার মূল কথা, যে টরশনাল ফর্মুলা আমরা দেখলাম ফর সার্কুলার শ্যাফট। কিসের জন্য? কেবলমাত্র টরশনাল স্ট্রেস বের করার জন্য, নাথিং এলস। আমরা এখনো আর কিছুতে আগাই নাই। সার্কুলার শ্যাফটে আমাদের আসলে পরবর্তীতে অ্যাঙ্গেল অফ টুইস্টও বের করতে হবে। তাহলে বেসিক ফর্মুলাটা কি আসলো? বেসিক ফর্মুলা হলো টাউ ইজ ইকুয়াল টু তোমার এটা না, আমরা দেখে আসছিলাম টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু টিসি ওভার আইপি জাতীয় একটা ফর্মুলা দেখছিলাম। এই যে এখানে আমরা যাই, এই যে এটা হলো কি আইপি, তাহলে টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু টি ইন্টু সি বাই এটাকে সাইড ট্রান্সফার করলে আইপি, ঠিক আছে। সো এই হলো আমাদের টাউ ম্যাক্স এর ফর্মুলা। টাউ ম্যাক্স মানে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত ডেভেলপ করবে, সেটা হলো টি ইন্টু সি ডিভাইড বাই ক্রস সেকশনের সার্কুলার ক্রস সেকশনের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। সো এই ফর্মুলা দিয়ে আমরা হয়তো একটা দুইটা অঙ্ক দেখার চেষ্টা করতে পারি। এবং আইপি সম্বন্ধে আমরা কি বললাম, যে আইপি হতে পারে তোমার সলিড সেকশন হলে পুরাটার আইপি, আর যদি সে হলো হয় তাহলে হলো পার্টের আইপিটা বিয়োগ করে দিলেই হবে। এখন এক্সাম্পল 1 তো আমরা আগেই দেখে ফেলেছি, ওটাতে কোনো অঙ্ক ছিল না। এখন কি বলছে তোমার ফিগার 1b তে এ টু সি বলতেছে 10 mm ডায়ামিটার, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টরশনাল শিয়ার স্ট্রেস কত, এ টু সি, ঠিক আছে। তাহলে আমরা প্রবলেমটা আমাদের আগে দেখাই আছে, আমরা সেটা দেখে আসি কি ছিল। এ টু সি দেখো, এ টু সি, তাহলে এ টু সি তে এখানে আমরা দেখছিলাম কত, এখানে আমরা এ টু বি এর মাঝে আমরা দেখছিলাম এই জায়গায় আসছিল কত, তোমার ইন্টারনাল টর্ক ছিল 20 কিলো নিউটন মিটার। এখন এ টু সি যদি দেখতে চাই এই জায়গায় আমার জানতে হবে যে এখানে কত, তাই না। দুইটার মাঝে আমার ম্যাক্সিমাম স্ট্রেস যেটা সেটা বাইর করতে হবে। তাহলে দেখো আমি যদি এখানে কেটে ফেলতাম, আমি যদি তোমার এই জায়গায় কাট নেই, সরি এটা দেওয়া হবে না, এই জায়গায় কাটি আর কি, এই বি এর পরে সি এর মাঝখানে এখানে যদি কেটে এটাকে বের করে ফেলি তাহলে কি পাওয়া যাবে? তাহলে পাওয়া যাবে এখানে একটা অ্যাপ্লাইড লোড আছে 30, তাই না। আমরা যদি এটাকে আঁকি, এই হলো তোমার শ্যাফট বি এবং সি এর মাঝে, এখানে আছে তোমার আর লাস্ট শ্যাফটটা, এটার মধ্যে অ্যাপ্লাইড টর্ক আছে এইদিকে 30। তাহলে তোমার এখানে যে শ্যাফটটা আছে তাকে এই জায়গায় কত, এখানে ক্লকওয়াইজ 30 রেজিস্ট করতে হবে। তাহলে এখানে যদি ক্রস সেকশন নাও, এই শ্যাফটের মধ্যে এই জায়গায় 30 আর ইন বিটুইন এ এন্ড বি আছে 20, ঠিক আছে। এটা আমরা বের করে ফেললাম যে আসলে কি আছে কোথায়। তাহলে আমার যদি সেম ডায়ামিটার হয় এ টু সি, তাহলে যেখানে টর্ক বেশি সেখানে বেশি স্ট্রেস হবে, এটা তো আমরা বুঝি। তাহলে যদি আমাকে এ টু সি বলে আমি ভ্যালু নিব 30। কোশ্চেনটাতে আমরা ফেরত যাই, as far as I remember এটা এ টু সি বলা ছিল, তাই না। তাহলে প্রবলেমটাতে ফেরত যাই, এ টু সি 10 mm। তাহলে এ টু সি তে আমরা দেখে আসলাম যে টর্ক কত, এই দেখো এ টু সি তে আমরা যেটা দেখে আসছি সেটাই আছে 30 নিউটন মিটার টর্ক। এবং এ টু সি তে বলছে
10 mm ডায়ামিটার। এখন আইপি তুমি ডায়ামিটার দিয়ে বাইর করলে পাই ডি টু দি পাওয়ার 4/32, আর যদি রেডিয়াস দিয়ে বাইর করো তাহলে তোমার পাই সি টু দি পাওয়ার 2, সি টু দি পাওয়ার 4/2, যেটা তোমার সুবিধা, এটাতে কিছু আসা যায় না। সো 10 mm ডায়ামিটার আমরা আইপিটা বের করে ফেললাম। তাহলে টাউম্যাক্সটা কত হবে আমরা দেখে আসছিলাম, টাউম্যাক্স ইজ ইকুয়াল টু টিসি ওভার আইপি। টর্কের ম্যাক্সিমাম ভ্যালু যেটা, সেটার জন্যই তো টাউম্যাক্স হবে, টর্কের মিনিমাম ভ্যালুর জন্য তো আর টাউম্যাক্স হওয়ার উপায় নাই। তাহলে ম্যাক্সিমাম যেহেতু লিনিয়ার আর কি, শিয়ার স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু টর্ক, এই ইকুয়েশন থেকে দেখাই যাচ্ছে। তাহলে যেখানে টর্ক ম্যাক্সিমাম সেখানে স্ট্রেসটাও আবার ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা 30ই বসাবো, তাহলে 30 বসাইলাম। সি কত? সি হইল রেডিয়াস 10-এর অর্ধেক, তাহলে বসালাম 5 এবং আইপিটা ক্যালকুলেট করা আছে বসালাম, তাহলে 153 এমপিএ হবে শিয়ার স্ট্রেসের ভ্যালু। ঠিক আছে, দেখো কিছু জিজ্ঞেস করার থাকলে করো আজকে যতটুকু পড়ানো হলো সেটার উপরে। স্যার হুম স্যার ওই যে ডেরাইভেশনটা স্যার যখন করছিলাম স্যার আমরা পাইছিলাম রো স্কয়ার ডি এ স্যার। রো দাঁড়াও দাঁড়াও, স্কয়ারটা ফেরত যাই আমি, কোন কোন স্লাইড আমাকে বলো। এই যে স্যার এই যে নিচে 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 একটু নিচে দাঁড়াও, এবার উপরে হ্যাঁ স্যার, হ্যাঁ ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ এটা 1 নাম্বার ইকুয়েশনের কথা বলতেছো। হ্যাঁ হ্যাঁ ইয়েস স্যার, এই যে 1 নাম্বার ইকুয়েশনটা কি? এটা তোমার আইপি, ফার্স্ট ইয়ারে করছো না? ইয়েস স্যার, হ্যাঁ বাট রো আইএক্স স্কয়ার প্লাস আইওয়াই, ও তাই না? Yes, আইএক্স sir. প্লাস আইওয়াই ইজ ইকুয়াল টু আইপি। তাহলে এই ইকুয়েশনে 1 নাম্বার ইকুয়েশনের মিনিং দাঁড়াইছে কি? টাউম্যাক্স বাই সি ইনটু আইপি সমান টি। তাহলে টাউম্যাক্স ইজ ইকুয়াল টু কি? টি ইনটু সি ডিভাইড বাই আইপি, তাই না? ইয়েস স্যার, হ্যাঁ। দেখো আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন আছে? বাকিটা দেখো, যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেটার উত্তর ক্লারিফাই করি, তারপরে আমরা ক্লাস শেষ করব আর কি। ঠিক আছে সিয়ার, দেখো আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, তোমরা যেটা করো, আমাদের আরেকটা আরো 2টা ক্লাস টেস্ট বাকি আছে, n+1। তো আমি সিয়াদকে যেটা বলবো সেটা হলো যে একটু বাকিদের সাথে আলাপ করে ডেট সেট করো, আমরা 3rd ক্লাস টেস্ট কবে নিতে পারবো আগের থেকে বলে দিলাম, এবং 4th ক্লাস টেস্টেরও ডেট সেট করো, যাতে আমাদের পরবর্তীতে এগুলি নিয়ে আর অন্য কোনো কোর্সের সাথে কনফ্লিক্ট না হয়। তোমরা ডেট সেট করার পরে আমি এটা ডিপার্টমেন্টে দিয়ে দেবো যে এই ডেটে সেকশন এ এর এই সাবজেক্টের পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে সিয়ারদের দায়িত্ব থাকলো এটা এনশিওর করা, ক্লাস টেস্ট গুলার ডেট সেট করবা, তারপরে আমরা ডিপার্টমেন্টে এগুলো দিয়ে দেবো। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করে দিলাম। ওকে, থ্যাংক ইউ অল।